আমাদের জীবনের গ্রাফটা আমরা কখনো সরল রেখায় দেখতে পাই না। সেটাই যেমন অনেক বাঁক রয়েছে, তেমনই রয়েছে অনেক ওঠানামা। অনেকটা ওই সাপ লুডো খেলার মতো। কখনো আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকি, আবার কখনো পরিস্থিতির নির্মম অধ্যায়গুলি সাপের মতো গিলে খেয়ে অতল খাদে নিয়ে গিয়ে ফেলে আমাদেরকে। তারপর আবার সেখান থেকে একটু একটু করে চড়াই উতরাই পেরিয়ে উপরে ওঠা, যা আমাদের বুঝিয়ে দেয় যে বাধা বিপত্তির পরেও যার শেষ ভালো, তার সব ভালো, যেটাকে বলে হ্যাপি এন্ডিং। সেই মিষ্টি একটা ফিলিংস, সেই একটা ভালো লাগা, আর সেই মন ভালো করে দেওয়া অনুভূতি নিয়ে আজকের গল্প শুভব্রত মণ্ডলের কলমে তুমি বৃষ্টি চেয়েছো বলে। কলকাতা মুকুন্দপুর, সকাল 8টা, আকাশ কালো মেঘে ঢাকা। রাতে যে বৃষ্টি শুরু হয়েছিল তার ধারাবাহিকতা এখনো চলছে, এক টানা ঝরছে। মাটির গন্ধ, পিচ ঢালা রাস্তায় ছড়িয়ে পড়া বৃষ্টির ফোঁটা, আর ছাতার নিচে গন্তব্যে ছুটে চলা মানুষজন। স্কুলের ইউনিফর্ম, অফিসের ব্যাগ, হাসপাতালের সাদা অ্যাপ্রন, সব মিলিয়ে ব্যস্ত এক শহরের ছন্দ। এই কোলাহলের মাঝেই মেট্রোর নিচে একটা কোনায় বসে আছে এক যুবক, নয়ন। কোলে গিটার, গায়ে পাতলা পুরনো টি শার্ট, তার চুল অগোছালো, ঘাড় ছুঁই ছুঁই করে নেমে আসা ঢেউ খেলানো আঁচল, যেন বহুদিন কাটা হয়নি। বৃষ্টিতে ভিজে যাওয়ার জন্য সেই চুলগুলো কপালে নেমে এসে চোখের সামনে ঢেকে দেয় এক ধরনের নির্লিপ্ত কবিত্ব। গালের পাশে পাতলা দাড়ি, নিচে চিবুক ছড়ানো একটু ঘন ছায়া, যার ভেতর লুকোনো থাকে ক্লান্তি, অভিমান আর একরকম আত্মমর্যাদার রূপরেখা। তার চোখে শান্তির আভা, মুখে এক টানা গানের সুর। সে হঠাৎ চোখ তুলে দেখে না কে শুনছে কে দেখছে, তবু প্রতিদিন সে বাজায়, গায়। তার সুরে এক ধরনের আকুতি মিশে থাকে, যেন এই শহরের কোলাহলের মধ্যে একটি নির্জন দ্বীপের মতো, যার পাশে দাঁড়িয়ে কেউ নিজেকে ফিরে পায়। ঐশী 24 বছরের তরুণী। তার চুল সোজা, পরনে সাদা চুড়িদার, পায়ে সাধারণ জুতো, হাতে হাসপাতালের ফাইল। তার চলনে থাকে অভ্যস্ত তাড়াহুড়ো, কিন্তু চোখে থাকে নরম প্রশ্রয়, আর কণ্ঠে থাকে নিঃশব্দ সহানুভূতি। নার্সিং ইন্টার্নশিপ করছে মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে। রাত ভোর ডিউটির পর ভোরবেলা ক্লান্ত শরীরে বাড়িতে ফেরার পথে মেট্রোর নিচের সেই গিটার বাজানো ছেলেটিকে সে প্রথম দেখে। ভেজা রাস্তায় দাঁড়িয়ে সেদিন কেবল কৌতূহলে কিছু মিনিট দাঁড়িয়েছিল। পরদিনও সেই ছেলেটা ছিল, ঠিক একইভাবে বসে গিটার হাতে মাথা নিচু করে সুর টানছে। গলায় যেন চাপা কষ্ট, তবু গানের মধ্যে একটা টান আছে। ঐশী আবার দাঁড়ায়। এবার একটু বেশিক্ষণ। এরপর দিনে দিনে ঐশীর অভ্যেসে পরিণত হয় সেই গানের কাছে ফিরে আসা। প্রথমে ছিল কৌতূহল, তারপর সেটা গড়ে ওঠে অভ্যাসে। এখন এটা যেন একান্ত নিজের এক টুকরো শান্তির সময়। হাসপাতালের ক্লান্তি, নিদ্রাহীনতা, করিডোরের একঘেয়ে শব্দ, রোগীদের আর্তনাদ, সব মিলিয়ে এক রাশ ভার জমে থাকে ঐশীর মাথায়। আর এই গান যেন সে ভার একটু নামিয়ে রাখার মতো একখণ্ড আশ্রয়। নয়নের দিকে সে তাকিয়ে থাকে ছায়ার মতো, কখনো সামনে দাঁড়িয়ে, কখনো একটু দূরে। নয়ন জানে না এই ছায়ার অস্তিত্ব, জানে না এই নজর। সে নিজের সুরে ডুবে থাকে, নিজের গানের ভেতর। ঐশী জানে না ছেলেটার নাম, কোথা থেকে এসেছে, কি করে, কেবল জানে তার সুরে এমন কিছু আছে যা তাকে প্রতিদিন এই শহরের ভিড়ের মাঝেও আলাদা করে তোলে। একদিন নয়নের গানের মধ্যে হঠাৎ চোখ পড়ে যায় ঐশীর দিকে। দুজনের চোখে এক মুহূর্তের জন্য ছুঁয়ে যায় এক অনুচ্চারিত কিছু। ঐশী তাড়াতাড়ি চোখ নামিয়ে ফেলে। নয়ন আবার গানে ফিরে যায়, কিন্তু সেই মুহূর্তটা ঐশীর মনে গেঁথে যায়। সেদিন রাতে ঐশী জানালার পাশে বসে থাকে। বাইরে বৃষ্টির শব্দে নয়নের গলার সুর মিশিয়ে অনুভব করে। তার মনে হয় এই শহরের মধ্যে এক টুকরো নীরবতার নাম হয়তো নয়ন। কলকাতার বৃষ্টি ভেজা সকালগুলোর মধ্যে একটা অভ্যাস তৈরি হয়েছে ঐশীর।
রাত ভোর হাসপাতালের ডিউটি, ক্লান্ত শরীর, কিন্তু মেট্রোর নিচে সেই কোণাটায় নয়নকে দেখার পর ক্লান্তির আবরণ যেন আলগা হয়ে যায়। প্রথম প্রথম কৌতূহল ছিল, কে এই ছেলে, কিভাবে প্রতিদিন এভাবে গিটার নিয়ে বসে থাকে। তারপর সেটা রূপ নিয়েছে একরকম মুগ্ধতায়। সেদিন সকালটা একটু আলাদা ছিল, বৃষ্টি পড়ছিল না, আকাশে আলো ঝলমলে মেঘ। ঐশী দাঁড়িয়েছিল প্রতিদিনের মতোই, একটু দূরে। নয়ন আজ অন্য গান গাইছে। সুরের সঙ্গে বাজনার মেলবন্ধন এতটাই নিখুঁত যে মনে হচ্ছিল সেই কোণাটাই যেন কলকাতার বাইরে এক অন্য শহরে দাঁড়িয়ে। গান শেষে নয়ন গিটার নামিয়ে রাখল। আচমকাই চোখ পড়ল ঐশীর দিকে। দুজনের চোখ আটকে গেল এক মুহূর্ত। এবার আর ঐশী চোখ নামালো না, সে ধীরে ধীরে এগিয়ে গেল। তুমি প্রতিদিন এখানে বসে গান করো? ঐশীর কণ্ঠে কাঁপা কাঁপা সুর। নয়ন প্রথমে চমকে গেল, চোখ সরিয়ে আবার গিটারের তার ছুঁয়ে বলল, হ্যাঁ, গান ছাড়া আর কিছু পারি না যে। তুমি কি এখানেই থাকো? প্রশ্নটা এলো সাবধানে। নয়ন একটু হাসল, গলার নিচে গিটারটা ঠিক করল। এই শহরটাই আমার ঘর, কোনো ঠিকানা নেই, শুধু কিছু গান আছে আর এই গিটারটা। তুমি প্রতিদিন দাঁড়িয়ে থাকো জানি, কেউ গান শুনতে দাঁড়ায় না আজকাল, কিন্তু তুমি দাঁড়াও। ঐশী এবার একটু লজ্জা পেল, মুখ নামিয়ে বলল, তুমি জানো? নয়ন তাকালো সরাসরি। জানি, তোমার চোখে একটা প্রশ্ন থাকে প্রতিদিন, যেন কিছু জানতে চাও, কিন্তু বলো না। আজ বললে যে? ঐশী ধীরে বসে পড়ল নয়নের পাশে। আশেপাশে লোকজন হাঁটছে, বৃষ্টির পর ছাতাগুলো গুটিয়ে নিয়েছে। তাদের কেউ কেউ তাকায়, আবার ব্যস্ত হয়ে চলে যায়। কিন্তু ঐশী আর নয়নের মধ্যে যেন সময় একটু থমকে গেছে। আচ্ছা, তুমি বলবে তোমার গল্পটা? নয়নের চোখের নিচে কালি, মুখে হালকা দাঁড়ি, চোখে এক ধরনের বুদ্ধিদীপ্ততা, শূন্যতা। সে গলার আওয়াজ নিচু করে বলল, ছোটবেলায় দাদুর সাথে থাকতাম দক্ষিণেশ্বরে। দাদু ছিল হারমোনিয়ামের শিক্ষক। বিশাল রেকর্ডের সংগ্রহ ছিল। রেডিও খুলে আমার সামনে গান শোনাতেন, বলতেন সুর মানে শুধু শব্দ না, সেটা মন। দাদুর হাত ধরেই প্রথম গিটার ধরেছিলাম, যদিও সেটার একটা তার সব সময় আলগা থাকতো। তারপর দাদু চলে গেল হার্ট অ্যাটাকে। আমি তখন ক্লাস 9। বাবা মা অনেক আগে আলাদা হয়ে গিয়েছিল, কেউ ছিল না। তারপর কিছুদিন একটা মিউজিক স্কুলে ছিলাম, পরে সেটাও বন্ধ হয়ে গেল। তখন থেকে এই রাস্তাই আমার ভরসা। ঐশী নিশ্চুপ শুনছিল। নয়নের কথার মধ্যে কোনো অভিযোগ নেই, নেই করুণা, চাওয়া। তার স্বর এতটাই স্থির যে সেটা শুনে বুকের ভেতর কেমন যেন একটা টান অনুভব করছিল ঐশী। তুমি এত কিছুর পরও গান গাও? কষ্ট হয় না? গানই তো আমার বেঁচে থাকা, এটা না থাকলে আমি থাকতাম না। তোমার গানে যে যন্ত্রণাটা থাকে, সেটা আসলে এই গল্পগুলোরই রেশ, তাই না? নয়ন এবার চুপ করে থাকলো কিছুক্ষণ, তারপর বলল, তুমি কি খোঁজো আমার মধ্যে? প্রশ্ন এতটাই সোজাসাপটা ছিল যে ঐশী কিছুক্ষণ থমকে গেল। আমি আমি জানি না, প্রথমে সুরটা ভালো লাগছিল, পরে মনে হলো এই এই সুরের ভেতরে কেউ কথা বলছে। আমি আমি সেটাই শুনি, কথাটা। নয়নের মুখে কোনো উত্তর ছিল না। সে কেবল একটু মাথা ঝুঁকিয়ে গিটারটা তুলে
আবার বাজাতে লাগলো। এবার কোনো সুর না, কেবল তার টান। গিটারটা যেন হালকা শ্বাস নিচ্ছে। ঐশী ধীরে উঠে দাঁড়ালো। আমি কালও আসবো। নয়ন কিচ্ছু বলল না, শুধু মাথা নাড়ল। ঐশী চলে যেতে যেতে পেছন ফিরে তাকালো। নয়ন আবার চোখ বুজে গিটার বাজাচ্ছে। পরদিন বৃষ্টি ছিল না, কিন্তু আকাশ ধূসর। ঐশী একটু আগে বেরিয়ে পড়েছিল, কারণ তার মনে এক ধরনের অস্থিরতা ছিল। মেট্রোর কোনায় পৌঁছে দেখে নয়ন আগে থেকেই বসে আছে। পাশে একটা ছোট্ট প্লাস্টিকের কৌটো, তাতে কিছু কয়েন। ঐশী এসে চুপচাপ পাশে বসে পড়ল। তুমি কবে থেকে একা আছো? নয়ন তাকিয়ে বলল, একা তো সবসময়ই ছিলাম। চারপাশে মানুষ থাকলেই একাকিত্ব কমে যায় না। তোমার বন্ধু নেই? ছিল, গান বন্ধ করে দেওয়ার পর তারাও সরে গেল। তোমার গানটা আমাকে বাঁচিয়ে রাখে জানো। নয়ন একটু চমকে উঠল। তা আমিই নেই তো তোমার কল্পনায়? তুমি কল্পনায় আসবে না, অত সহজ না। নয়ন আবার গিটার ধরল, গাইতে লাগলো ধীর গলায় একটা মায়া জড়ানো গান। ঐশীর চোখ ভিজে গেল। সেদিন রাতে ঐশী ঘুমোতে পারল না। হাসপাতালের বিছানায় শুয়ে জানালার পাশে চুপচাপ বসে বৃষ্টির শব্দ শুনতে শুনতে তার মনে হচ্ছিল, এই সম্পর্কটা কি, প্রেম নাকি কোনো অতল আবেগ যার নাম দেওয়া যায় না। নয়ন একটা নাম, একটা মুখ, একটা সুর। এই শহরের অজস্র কোলাহলের ভেতরেও তার হৃদয়ে সবচেয়ে স্পষ্টভাবে বাজে। সকালটা ছিল অন্যরকম। বৃষ্টি পড়ছিল না ঠিক, যেন সদ্য কান্না থেমেছে। এখন কেবল শূন্যতা। ঐশী হাসপাতাল থেকে বেরিয়েই হাঁটতে শুরু করলো সেই চেনা পথ ধরে। প্রতিদিনের অভ্যেস, মেট্রোর নিচের কোনায় দাঁড়িয়ে থেকে কয়েক মুহূর্ত গিটার শোনা, নয়নের চোখে চোখ রাখা, হয়তোবা একটুখানি কথা, একটুখানি চুপ থাকা। কিন্তু আজ ছেলেটা নেই। ঐশী প্রথমে ভাবলো হয়তো একটু দেরি করছে। কখনো কখনো তো গানের আগে খানিকক্ষণ বসে সুর মেলাতো। কিন্তু মিনিট পেরোতে লাগলো, ভিড় কমে এলো, রিক্সা থামলো, আবার চলল। নয়ন এলো না। সে দাঁড়িয়ে থাকলো আরো কিছুক্ষণ। বুকের মধ্যে একটা অস্বস্তি জমতে লাগলো। কি হয়েছে ছেলেটার? সে তো এমন করে হঠাৎ আসা বন্ধ করে না। একটু ইতস্তত করে ঐশী হাঁটতে লাগলো বিপরীত দিকে। হঠাৎ মনে পড়লো একবার নয়ন বলেছিল ভিজে গেলে ও চার মাথার মোড়ের ওষুধের দোকানের সামনের ছাউনিতে থাকে। ঐশী ছুটতে লাগলো, ছাতাটা নামিয়ে দিল হাতে, যেন পথটা ছোট হয়ে আসছে। চারপাশে জল জমে আছে, পথচারীরা পা ভিজিয়ে পেরিয়ে যাচ্ছে, দোকানপাট ধীরে ধীরে খুলছে। মোড় ঘুরে দুধসাদা সাইনবোর্ডের নিচে ছোট্ট ওষুধের দোকান, তার সামনে বারান্দা, আর সেখানেই কোণে নিজেকে সংকুচিত করে রাখা এক চেনা মুখ, নয়ন। সে গায়ে চাদর জড়িয়ে বসে আছে, মাথা নিচু করে। গিটার নেই, ভিজে চুল কপালের উপর পড়ে আছে, চোখ বন্ধ, শরীরটা কাঁপছে, যেন সুরহীন এক শরীর যাকে আর কেউ ছুঁতে পারছে না। ঐশীর বুক ধক করে উঠল। সে ছুটে গেল নয়নের কাছে। নয়ন? নয়ন চোখ খুলল ধীরে, যেন বহুদিনের ক্লান্তি জমে আছে সেখানে। তাকালো, চিনতে পারল, কিন্তু কথা বলার মতো শক্তি নেই। ঐশী তার কপালে হাত রাখল। জ্বরে পুড়ছে সে। তুমি তুমি এখানে বসে আছো, কিছু বললে না কেন? আমি চাইনি তুমি চিন্তা করো। ভাবছিলাম একদিন না একদিন তো তোমার অভ্যেসটা কেটেই যাবে। তুমি নিজেকে এমন ভাবে ছোট করে ভাবো কেন? আমি আমি অভ্যেসে পরিণত হতে পারি, কিন্তু জীবনে নয়। ঐশী কিছু না বলে নয়নের হাত ধরে। দোকানদার অবাক হয়ে তাকিয়ে থাকে। ঐশী একটা অটো ডাকলো। আমার সঙ্গে চলো। তোমার মা?
উনি বাইরে গেছেন। তুমি এখন জ্বরের মধ্যে, কথার সময় নয় এটা। নয়ন কিছু বলতে গেল, কিন্তু ঐশীর হাতের দৃঢ়তায় থেমে গেল। অটো ছুটে চলল শহরের মধ্যে দিয়ে, আর নয়ন মাথা এলিয়ে দিল ঐশীর কাঁধে। ঐশীর হৃদয় ধীরে ধীরে ব্যথা মিশিয়ে শান্ত হয়ে আসছিল। ঐশীর ছোট্ট এক কামরার ফ্ল্যাট, রান্নাঘর, একটা মাত্র খাট আর জানালার পাশে চেয়ার। বিছানায় নয়নকে শুইয়ে দিয়ে সে গরম জল এনে দিল, ওষুধ দিল, তারপর নিজের আলমারি থেকে একটা পুরনো জামা এনে বলল, এ নাও, এটা পরো। গায়ে ভেজা জামা রাখলে জ্বর আরো বাড়বে। নয়ন কাঁপা কাঁপা হাতে জামা নিল। ঐশী অন্যদিকে ঘুরে গেল। জানালার পাশে দাঁড়িয়ে বাইরের ভেজা শহর দেখছিল। এই শহর যেমন কোলাহলে ভরা, তেমনই নিঃসঙ্গ। কিন্তু এই মুহূর্তে ঐশীর ঘরটা যেন এক টুকরো আশ্রয় হয়ে উঠেছে। একটু পর সে ফিরে এসে দেখল নয়ন জামা বদলে শুয়ে আছে, চোখ আধো ঘুমে, শরীর দুর্বল। তুমি বিশ্রাম নাও, আমি স্যুপ বানাচ্ছি। আমি তো অনেকবার বলেছি না খেয়ে থেকে গান করবে না। নয়ন চোখ খুলল ধীরে, একটা ম্লান হাসি, যেন বলছে, তুমি এত যত্ন করো কেন? ঐশী রান্না করে গিয়ে ভাতের জল গরম করছিল। চোখ ভিজে আসছিল হঠাৎ। একটা অপরিচিত ছেলেকে নিয়ে এতটা উদ্বেগ কেন? কবে সে এত কাছে চলে এলো? রাত গভীর হতে লাগলো। নয়নের ঘাম কমেছে। সে চোখ মেলে তাকালো ঐশীর দিকে, যে পাশে চুপচাপ বসে বই পড়ছে। তুমি সব সময় এভাবেই দেখো সবাইকে? ঐশী বই বন্ধ করে বলল, না, সবাইকে নয়, কিন্তু তুমি আলাদা। আলাদা কিভাবে? তুমি সুরে বাঁচো। তোমার সুরে আমি আমি নিঃশ্বাস নিই। এটাই কি যথেষ্ট না? নয়নের গলা কাঁপল। সে ধীরে ধীরে উঠে বসল। বসো না, জ্বর আবার উঠবে। তুমি পাশে বসলে আমার জ্বরও সেরে যায়। নয়নের মুখে হাসি। ঐশী এক মুহূর্ত চুপ করে রইল, তারপর ধীরে নয়নের হাত ধরল। কাঁপা কাঁপা সেই হাত দুটো ঐশীর নরম তালুর মধ্যে আড়াল খুঁজে পেল। নয়ন বলল ধীরে, জানো, আজ এই প্রথম অনেক বছর পর মনে হচ্ছে আমি বাড়িতে আছি। ঐশী কিচ্ছু বলল না, শুধু নয়নের কপালে হাত রাখল, যেখানে তাপ কমে এলেও আবেগ জমে আছে। সেই রাতে ঐশীর ছোট্ট ঘরে বাইরের শহর গম্ভীর কোলাহলে ভরেছিল, কিন্তু ভেতরে একটা হৃদয়ে ছুঁয়ে থাকার নীরবতা। নয়ন ঘুমিয়ে পড়ল ঐশীর কাঁধে মাথা রেখে। গিটার নেই, গান নেই, সুর নেই, তবু যেন সবকিছু পূর্ণ। এই মুহূর্তটা কেবল তাদের জন্য। সকালে নয়নের ঘুম ভাঙল জানালার ফাঁক দিয়ে আসা সূর্যের আলোয়। ঐশী তখনও পাশেই বসে, গায়ে একটা শাল জড়ানো। নয়ন তাকালো অনেকক্ষণ। থ্যাংক ইউ। এটা প্রথম রাত নাকি নতুন সকাল? দুটোই। এই প্রথমবার কারোর জন্য মনে হলো আমি থাকতে পারি। তুমি থেকো। গত কিছুদিন যেন স্বপ্নের মতো কেটেছে। ঐশীর ছোট্ট ফ্ল্যাটে নয়নের উপস্থিতি শুধু একটি আশ্রয় নয়, বরং জীবনের এক নতুন ব্যাখ্যা হয়ে উঠেছিল। সকালে গরম চা, রাতে একসঙ্গে টিভি দেখা, মাঝে মাঝে গান, এসব ছোট ছোট মুহূর্তে গড়ে উঠেছিল এমন কিছু যা তারা কেউ মুখে বলেনি, কিন্তু অনুভব করেছে প্রতিটি নিঃশ্বাসে। কিন্তু মনের ভেতর জমে থাকা অন্ধকার সবসময় আলোকে ভয় দেখাতে চায়। সে অন্ধকারটা ধীরে ধীরে নয়নের ভেতরে আবার মাথা তুলতে শুরু করল। ঐশী একদিন হাসতে হাসতে বলছিল, জানো, মা আগামী সপ্তাহে ফিরবে দিল্লি থেকে।
তখন তোমার সঙ্গে আলাপ করিয়ে দেব। নয়নের মুখে হাসি জমল না, চোখে এক ধরনের সংকোচ এসে ভর করল। সে এক মুহূর্ত চুপ করে রইল, তারপর বলল, তোমার মা জানে আমাদের সম্পর্কে? না, মানে এখনো বলিনি কিছু, তবে সময় হলেই বলবো। তোমার মা আমাকে মেনে নেবে? ঐশী একটু দ্বিধায় পড়ে গেল। নয়নের এই প্রশ্নে প্রথমবার যেন বাস্তবতার কাঁটা বিঁধল তার বুকেও। আমি জানি না, কিন্তু আমার অনুভব যে সত্যি, সেটা বোঝানোর দায়িত্ব আমার। আমি তো কিছুই না ঐশী, কোনো ঠিকানা নেই, চাকরি নেই, পরিচয় বলতে শুধু গিটার আর কিছু পুরনো গান আর কয়েকটা সুর। আমি কি পারি তোমার জীবনের সঙ্গে মিশে যেতে? নয়ন, তুমি আবার এসব কেন বলছো? তুমি জানো না তুমি আমাকে কতটা শান্তি দাও। আর তোমার শান্তি যদি একদিন তোমার পরিবারের কাছে লজ্জা হয়ে দাঁড়ায়, যদি তারা ভাবে আমি তোমার উপযুক্ত নই, তখন তুমি কোথায় যাবে? তখন আমরা কোথায় যাব? তাহলে তুমি কি চাও? আমি আমার অনুভব ভুলে যাই, এই সম্পর্ক থেকে সরে আসি শুধু সমাজ মানবে না বলে? না, আমি চাই তুমি এমন একটা জীবন পাও যেখানে তোমার পরিচয় লুকিয়ে রাখতে যেন না হয়। আমি চাই না আমার জন্য তোমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাক। তাহলে তুমি আমাকে বোঝার সুযোগ না দিয়েই শুধু নিজের ভয় থেকে সিদ্ধান্ত নিচ্ছ? নয়ন কিচ্ছু বলল না, মুখ ঘুরিয়ে জানালার বাইরে তাকিয়ে রইল। বাইরে তখন সূর্য ডুবে গেছে, রাস্তায় আলো জ্বলছে, কিন্তু তাদের ভেতরের আলো নিভে যেতে বসেছে। পরদিন সকালবেলা ঐশী ঘুম থেকে উঠে দেখল বিছানা খালি, বালিশের পাশে একটা চিরকুট পড়ে। তোমার জীবনে যাতে অন্ধকার না আসে, আমি সেই অন্ধকার থেকে সরে যাচ্ছি। তুমি আলোই থেকো, নয়ন। ঐশীর শরীরের সমস্ত শক্তি যেন এক মুহূর্তে ঝরে গেল। সে ছুটে গেল দরজা খুলে, বারান্দায় ছুটে গেল, কিন্তু চারপাশে নয়নের কোনো চিহ্ন নেই। শহর তার মতোই ব্যস্ত, কেউ জানে না তার ভেতরে কি ঝড় চলছে। তারপর দিনগুলো কেমন যেন অস্পষ্ট। ঐশী কাজ করে, হাসে, কথা বলে, কিন্তু সবটাই যেন যান্ত্রিক। এক একটা সকাল শুরু হয় নয়নের কথা ভেবে, আর এক একটা রাত শেষ হয় তার গান মনের মধ্যে বাজাতে বাজাতে। নয়ন ফিরে যায় সেই পুরনো মেট্রোর নিচের কোনায়, আবার গিটার তুলে বসে, আবার গান গায়, কিন্তু এই সুরে রাগ নেই, আবেগ নেই, কেবল এক ধরনের শূন্যতা। আজকাল আর মন লাগছে না ওর সুরে। শহরের এক কোণে এখন নয়ন আর ঐশী, দুজনেই নিজের নিজের ছায়ায় আটকে। দুজনেই জানে তারা ওকে ভালোবেসেছিল, কিন্তু ভালোবাসা অনেক সময় যুক্তির কাছে হেরে যায়। ঐশীর মা ফিরে এলেন। বাড়িতে একরকম উচ্ছ্বাস, আবার কিছুটা নিয়মের কাঠামো। ঐশী খুব সাধারণভাবে মায়ের সঙ্গে আচরণ করে, কিন্তু মনের ভেতরে এক প্রকার ঝড় চলে। রাতে সাহস করে মাকে বলে, মা, আমি একজনকে ভালোবাসি, ওর নাম নয়ন। মা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর জিজ্ঞেস করলেন, ছেলেটি কি করে? ও একজন স্ট্রিট মিউজিশিয়ান, গিটার বাজায়। এখনো ও কোনো নির্দিষ্ট চাকরি করে না, কিন্তু ওর প্রতিভা আছে। এই শহরে শুধু প্রতিভা দিয়ে বাঁচা যায় না,
জীবনে স্থিরতা দরকার, নিরাপত্তা দরকার। তুমি বুঝতে পারছো না এমন একজন ছেলের সঙ্গে জীবন কাটানো কত বড় ভুল? মা, নিরাপত্তা আমি নিজের মতো করে তৈরি করব। আমি ওকে ভালোবাসি মা। ও আমাকে সম্মান করে, বুঝতে চেষ্টা করে। মা কিচ্ছু বললেন না, কিন্তু ঐশী বুঝলো লড়াইটা সহজ হবে না। অন্যদিকে নয়ন ধীরে ধীরে আরো ভেতরে গুটিয়ে যেতে শুরু করলো। প্রতিদিন গান গায়, কয়েন জমায়, রাতে মেট্রোর ধারে সিঁড়িতে ঘুমোয়। শহর কিচ্ছু বলে না, মানুষ ভিড়ে হারিয়ে যায়, কিন্তু অনুভব গোপনে গেঁথে যায় মনে। সন্ধ্যা, হালকা বৃষ্টি পড়ছে। নয়ন মেট্রোর নিচে গাইছে, চোখে জল গড়িয়ে পড়ছে। তখনই হঠাৎ এক ছায়া এসে দাঁড়ালো তার সামনে। ঐশী, ভেজা চুল, চোখে আগুন আর কাঁপা কাঁপা ঠোঁটে সে বলল, তুমি পালিয়ে গিয়েছিলে, কিন্তু আমি ছাড়িনি। তুমি বলেছিলে আমি আলোয় থাকি, কিন্তু আমি জানি তুমি না থাকলে সেই আলোটা শুধুই অন্ধকার। নয়ন ধীরে উঠে দাঁড়ালো, তার গলা কাঁপছিল। তুমি কি চাও ঐশী? আমি চাই তুমি আবার ফিরে এসো, তোমার জন্য নয়, আমার জন্য। কারণ আমি বুঝেছি তুমি আমার জীবনের পূর্ণতা। নয়নের চোখে জল চলে এলো। গিটার একদিকে রেখে সে ঐশীকে জড়িয়ে ধরল। বৃষ্টি ঝরছে, চারপাশের মানুষ ছাতা খুলছে, কেউ কেউ থমকে তাকাচ্ছে, কিন্তু তারা দুজন যেন শহরের ছন্দ থেকে আলাদা কোনো ছায়ায়। ঐশী গলার নিচে একটা চাপা শব্দে বলে ওঠে, তুমি জানো আমি কতদিন ধরে তোমার কানের অপেক্ষায় আছি। আমি তো জানতাম তুমি আসবে। যেদিন গিটারটা আবার হাতে নিলাম, মনে হলো তোমার জন্যই আমার আবার বাজানো দরকার। আমার জীবনের অনেক অনিশ্চয়তা ছিল, কিন্তু তোমার সুরই আমার একমাত্র নিশ্চিত ঠিকানা। নয়ন গিটার বন্ধ করে, এক টানা চোখ রাখে ঐশীর মুখে। আমার কোনো বড় স্বপ্ন নেই ঐশী, শুধু চাই তুমি পাশে থাকো, আমার পাশে থাকো। আমি গান গাই, তুমি শোনো, আর যখন ক্লান্ত হবে আমার কাঁধে মাথা রেখো। এই স্বপ্নটাই তো আমারও। আমি অতটুকুই চাই। চারপাশে ভিড় চলছে, রাস্তায় বাস হর্ন দিচ্ছে, বৃষ্টি রাস্তায় ধুলোগুলো ধুয়ে নিচ্ছে। তবু ঐশী আর নয়নের এই ছোট্ট কোণাটায় জমে উঠছে এক নিঃশব্দ ভালোবাসা। কোনো ফটো নেই, কোনো সামাজিক পোস্ট নয়, শুধু এক টুকরো সত্য যা শহরের সমস্ত শব্দ পেরিয়ে শুধু অনুভবে বাজে। ঐশীর হাতে থাকা ছাতাটা পড়ে যায় মাটিতে। সে ধীরে নয়নের হাত ধরে। বৃষ্টির ফোঁটা মাথায় পড়ছে, জামা ভিজে যাচ্ছে, কিন্তু তাদের মন তাজা হয়ে উঠছে। নয়ন দাঁড়িয়ে যায়, ঐশীর হাত শক্ত করে ধরে, গিটার কাঁধে ঝুলিয়ে বলে, চলো, এবার আর কোনো কোনায় নয়, এই শহরের এত কোলাহলের মধ্যে আমাদের গল্পটা লিখি। ঐশী মাথা নাড়ে। এবার আর মুখ না, চোখ কথা বলে। দুজনে মিলে হাঁটতে শুরু করে। রাস্তাটা ভিজে, কিন্তু বাতাসে একটা নতুন ঘ্রাণ। শহর এখন ছুটছে, কিন্তু এই দুই মানুষ থেমে আছে একসঙ্গে, এক অনুভবের ভিতরে, যেখানে আর আলাদা কোনো ঠিকানা নেই। নয়ন আর ঐশী মেঘের নিচে মেট্রোর গেট পেরিয়ে রাস্তায় নেমে আসে। তারা হাঁটছে বৃষ্টির মধ্যে, কোলাহল পেরিয়ে এক নিঃশব্দ ভালোবাসার দিকে।